অভ্র রিকশাওয়ালাকে তাদের বাড়ির ঠিকানা বলে দিলেও আমি সরাসরি বাড়ি গেলাম না। রিকশা নিয়ে কিছুক্ষণ নিউ মার্কেটের অলিগলিতে ঘুরে বেড়াতে লাগলাম আর ঢাকার মানুষদের বিচিত্র জীবনধারা অবজার্ভ করতে লাগলাম। রাস্তার পাশে একজন খোড়া লোক পা টেনে টুনে ভিক্ষে করছে। একটি কোট প্যান্ট পরা ভদ্রলোকের পিছন পিছন ভিক্ষা চাইতে চাইতে তিনি রাস্তার খানিকটা মাঝখানেই চলে এলেন। ঢাকার ব্যস্ত রাস্তার এপাশ ওপাশ থেকে ননস্টপ গাড়ি আসছে যাচ্ছে। হঠাৎ একটি বড় মালবাহী ট্রাক খোড়া ভিক্ষুকটির দিকে তেড়ে আসতে লাগলো। আমার গলা শুকিয়ে এলো, মনে হচ্ছে এক্ষুনি বড় কোনো অ্যাক্সিডেন্ট হতে যাচ্ছে। কিন্তু আমাকে চরম চমকে দিয়ে খোড়া লোকটি ঢিলা প্যান্টের ভিতর থেকে একটি পা বেরিয়ে এসে ছোট রাস্তার ফুটপাতের উপর উঠে গেল। খোড়া লোকটি এখন কোমরে হাত দিয়ে সোজা টান টান হয়ে দাঁড়িয়ে আছে। সেই কোট প্যান্ট পরা ভদ্রলোকটি যাওয়ার পথের দিকে তাকিয়ে বিড়বিড় করে কি যেন বলে পায়ের কাছে একদলা থুতু ফেলল। সম্ভবত সে লোক কোট প্যান্ট পরা ভদ্রলোকটিকে গালি দিচ্ছে। ঢাকার রাস্তায় এমন বিচিত্র ঘটনা অহরহ দেখতে পাওয়া যায়। আমার মনটা আজ উদাস হয়ে আছে। মনটাকে অতি দ্রুত ঠিক করা প্রয়োজন। মন ঠিক করার অনেক ট্রিক আমি জানি। তার মধ্যে অন্যতম হলো কোনো মজার জিনিস ভাবা, যেটা ভাবতে অজান্তে মুখ চেপে হাসি বের হবে। রোদের তীব্রতা আজ প্রখর। এর আরেক নাম হচ্ছে ছাতিপাটা রোদ। একে ছাতিপাটা রোদ কেন বলে কে জানে। আমার এক ছোট মামা আছে, তিনি একবার ঠিক করলেন তিনি হিমু হবেন। হিমু হওয়ার প্রথম পদক্ষেপ হিসেবে তিনি অর্ডার দিয়ে একটা পকেটবিহীন হলুদ পাঞ্জাবি বানিয়ে আনলেন। এরপর পাদুকা জোড়া ত্যাগ করে ঢাকা শহরের রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতে লাগলেন। প্রথম দিন ঘুরে এসেই ঘরে ফিরে ঠান্ডা পানিতে পা ডুবিয়ে বললেন, উফ, এভাবে কি ঘোরাঘুরি করা যায়? বাহিরে ছাতিপাটা রোদ, পায়ে ফোস্কা পড়ে যায় এমন অবস্থা। বুঝলি ওরও অনেক বড় ভুল হয়ে গেছে। হুমায়ুন আহমেদ বেঁচে থাকতে থাকতে তাকে রিকোয়েস্ট করা উচিত ছিল হিমুর পায়ে একজোড়া জুতো দেওয়ার জন্য। শুধুমাত্র একজোড়া জুতোর জন্য আমি হিমু হতে পারলাম না। মানা যায় বল? এটা কি মানা যায়? মামা এর আগে আরও অনেক উপন্যাসের চরিত্র ধারণ করার চেষ্টা করেছেন, কোনোটাতে তেমন সফল হতে পারেননি। একবার বিদেশ থেকে ফিরে এলেন শার্লক হোমসের বেশে। মাথায় বড় ক্যাপ, লং কোট, মুখে গাম্ভীর্যতা। যে কোনো জিনিসের রহস্যর গন্ধ খুঁজে পান। মার একবার একটি তামার ছোট্ট গ্লাস হারিয়ে গেল। মামা তাতে গম্ভীর হয়ে বলল, গ্লাসটা তো হুট করে উধাও হতে পারে না, নিশ্চয়ই এর পিছনে কোনো রহস্য আছে। মা বলল, বাদ দে তো, এখন সামান্য একটা গ্লাসের জন্য কি পুলিশের কাছে যাব নাকি? মামা চোখ বিস্মিত করে বলল, আপা, তুমি এটাকে সামান্য বলছো? এমনও তো হতে পারে গ্লাসটাকে কেউ চুরি করেছে, অথবা তোমাদের ভয় দেখিয়ে থ্রেট দেওয়ার চেষ্টা করছে। এটাই শুরু, এরপর দেখবে আরও বড় বড় জিনিস হারাবে। আমি থাকতে তা কখনোই হতে দিব না। আমি এখনই বের করছি গ্লাসটা হারিয়ে যাওয়ার রহস্য। এর পিছনে কার হাত আছে? গ্লাস হারিয়ে যাওয়ার রহস্যের পিছনে হাত ছিল একটি বেড়ালের। মামা যদি রান্নাঘরে ফ্রিজের পিছনে চিপায় একটু উকি দিত, তবে না হয় পেয়ে যেত। কিন্তু মামা সহজ রাস্তায় না গিয়ে একটি ম্যাগনিফাই গ্লাস চোখের সামনে ধরে তদন্ত শুরু করে দিল বাড়ির পিছনের জঙ্গলের চার চোপে পাইপের চিপা চাপায়। আর ফলস্বরূপ বাড়ির পিছনে পড়ে থাকা ভাঙা কাছে পা কেটে নিয়ে এলো। পা কেটে যাওয়ায় মামা বাচ্চাদের মতো কাঁদতে লাগলো। বাবাকে বলল, দুলাভাই, আপনি বলেন বাড়ির পিছনে কাঁচ ভাঙা আসলো কিভাবে? আমার মনে হয় কেউ ষড়যন্ত্র করছে, ঘোর ষড়যন্ত্র। বাবা বিরক্ত মুখেই বললেন, হ্যাঁ, বাড়ির পিছনে কাঁচ ভাঙা থাকবে কেন? কাঁচ ভাঙা তো থাকবে ঘরের মধ্যে ডাইনিং টেবিলের উপর, তাই না? গর্তব্য থাকার। রিক্সা ছেড়ে আমি রাস্তায় নেমে পড়লাম। একটি মার্কেটের মধ্যে ঢুকে পড়ে দোকানগুলোতে ঘুরে বেড়াতে লাগলাম। কিছুই কিনলাম না। তারপর ফুটপাতে একটি দোকান থেকে কোনো কারণ ছাড়াই 80 টাকা দিয়ে একজোড়া বেগুনি রঙের স্যান্ডেল কিনে ফেললাম। পায়ের চামড়া জুতাটা সেখানে ফেলে এসে স্যান্ডেল পরে হাঁটতে লাগলাম। দুপুর 12:30টায় বাড়িতে পৌঁছালাম। অব্রতের বাড়ি না, আমাদের বাড়িতে। কাজের মেয়ে টুম্পা দরজা খুলে একগাল হেসে বলল, আপা, আপনি কেমন আছিস টুম্পা? মুই তো ভালো আছি। আপনি কেমন আছেন? এমন শুকাইয়া গেছেন কে? আমি তো ভালোই আছি। শোন, আমি কি এখন ঘুমাবো। বিকেলের আগে যেন আমাকে কেউ না ডাকে। বিছানায় ক্লান্ত শরীরটা এলিয়ে দিয়ে আমি চোখ বন্ধ করে ফেললাম। তারপর যখন চোখ খুলল তখন দেখলাম আমার পাশে মা বসে উদ্বিগ্ন মুখে তাকিয়ে আছে। আমি মিষ্টি করে হেসেই বললাম, কেমন আছো মা? মা ভীত স্বরেই বলল, তোর কি হয়েছে? এমন হুট করে কিছু না জানিয়ে চলে এলি, তার উপর আবার বলে দিয়েছিস তোকে যেন না ডাকা হয়। দুপুরের খাবারটাও তো খেলি না। কেন মা, এখন কি আমি নিজের বাড়িতে না জানিয়ে আসতেও পারবো না? আমি কি সেটা বলেছি নাকি? তুই আসবি না তো কে আসবে? চল উঠ, কিছু খেয়ে নিবি। এখন ইচ্ছে করছে না মা, পরে না হয় খেয়ে নিব। ওরু, তোর কি কিছু হয়েছে?
কি আবার হবে মা? তুমি না খুব বেশি বেশি টেনশন করো। তুই আবার উঠে কোথাও যাওয়ার জন্য ঠিক হচ্ছিস। বিকেল হয়ে গেল, ওই বাড়িতে যেতে হবে না? এখনই চলে যাবি? কিছু খেয়ে যা, আমি তোর বাবাকে গাড়ি ঠিক করতে বলে দিব। না থাক, আমি চলে যেতে পারবো। আচ্ছা মা, ইরা আপু কি তোমাদেরকে ফোন করেছিল? ওই মেয়ের কথা কখনো মুখে আনবি না। কোন পাপের শাস্তির জন্য যে এমন মেয়ের মা হলাম আমি, ওর জন্যই তো সব কিছু হলো। তোকে এভাবে বিয়ে দিতে হলো, পুরো সংসারটাকে মেয়েটা শেষ করে দিল। মা আসলে চোখের পানি মুছলেন। আমি আর কিচ্ছু বললাম না। মা আমার কাঁধে হাত রেখে বলল, তুই সত্যি ঠিক আছিস তরু? কোনো অসুবিধা হলে আমায় বল, আমি তোর বাবার সাথে কথা বলবো। তোকে আর ওই বাড়িতে যেতে হবে না। আমি মায়ের হাত মুঠোয় নিয়ে বললাম, মা আমার কিচ্ছু হয়নি, তোমাকে এসব কিছুই করতে হবে না। মা হঠাৎ করে গম্ভীর হয়েই বলল, তুই কি অব্রকে ভালোবেসে ফেলেছিস? আমি মাকে বললাম, প্রশ্নটা এখানে ভালোবাসার জন্য নয় মা। আমি জানি না আমি তাকে ভালোবাসি কি না। শুধু এতটুকু জানি সে যে ক্ষত আমার বোন তার মধ্যে সৃষ্টি করে গেছে, সেই ক্ষত আমি ভরাবো। অব্রদের বাড়ি পৌঁছাতে প্রায় বিকেলে শেষ হয়ে এলো। রুমে প্রবেশ করে দেখলাম অব্র মাথায় হাত দিয়ে বিছানায় শুয়ে আছে। আমার উপস্থিতি টের পেয়েও কিচ্ছু বলল না। একটা মানুষের দুপুরে পৌঁছানোর কথা ছিল, কিন্তু সে এসেছে বিকেলে। তবুও অব্রর এই নিয়ে কোনো মাথা ব্যথা নেই। আমাকে কোনো প্রশ্ন পর্যন্ত করলো না। আমি যদি আজ আর নাই বা ফিরতাম, তবুও হয়তো এ বাড়ির কারো কোনো চিন্তাই হতো না। একটু পর অব্র উঠে দাঁড়ালো, তার চোখগুলো লাল হয়ে আছে। আমাকে পাশ কাটিয়ে উনি বাহিরে চলে গেলেন। আমি সোফায় বসে পড়লাম। যতটুকু মন খারাপ ছিল এখন যেন তা আরও দ্বিগুণ হয়ে গেল। ব্যাগ খুলে একটি ছবির ফ্রেম বের করে তাকিয়ে রইলাম। ছবিটা ওই বাড়ি থেকে নিয়ে এসেছি। আমার মা, বাবা আর দাদির একটি ছবি। দাদির শেষ ছবি ছিল এটা। এর কিছুদিন পরে দাদি মারা যায়। ছবিটি দেখলেই মনে হয় না দাদি আর আমাদের মধ্যে নেই। আমার খুব প্রিয় একটি ছবি। ছবিটা তুলে দিয়েছিল ইরা আপু। ছবির ফ্রেমটা সোফার উপর রেখে আমি নিচে গেলাম। চম্পা আমায় দেখে হন্তদন্ত হয়ে এসে বলল, আপামনি, আপনি আজ সকাল কই ছিলেন জানেন? আজ যে কী হইছে? কি হয়েছে? আপনি আহনের একটু আগে অব্র বাইজানের কিছু বন্ধু আইছিল বিদেশস্থন। তারা তো জানেই না বাইজানের আপনার লগে বিয়ে হয়েছে। তারা আইয়েই বাইজানরে আপনার বোনরে লইয়া দুষ্টামি করতে লাগলো। ইরা ভাবি কইয়া ডাক পাড়তেছিল। আরও কত কথা হেগো কলেজের পুরান দিনের কথা কইতেছিল। এরপর হেরা যখন সব জানতে পারে, এরপর সবাই অব্র বাইজানরে সান্ত্বনা মন্ত্রণা দিয়ে চলে গেছে। বাইজানে মেলা কষ্ট পাইছে। চম্পার কথায় বুঝতে পারলাম তার চোখ কেন লাল হয়েছিল। নিশ্চয়ই ইরাপুর কথা মনে করে কাঁদছিল। ভাবতে ভাবতে বেখেয়ালি হয়ে রুমে প্রবেশ করলাম। কিন্তু রুমে প্রবেশ করতে যা দেখলাম তাতে আমি পুরো স্তব্ধ হয়ে গেলাম। অব্র আমার সেই ছবিটা প্রেম থেকে বের করে ছিঁড়ে কুটি কুটি করে ফেলেছে। দাদির সে স্মৃতি ছিল এটা, সেটাও সেভাবে নষ্ট করে ফেলল। আমার ভীষণ রাগ হয়ে গেল। রাগে কষ্টে চোখ থেকে পানি বের হতে লাগলো। দাঁতে দাঁত চেপে তাকে হাত দিয়ে নিজের দিকে ঘুরিয়ে বললাম, আমার ছবি কেন ছিঁড়ে ফেলেছেন? উনি আমার হাতে একটা ঝাড়ি দিয়ে সরিয়ে বলল, ইরার কোনো জিনিস আমি আমার আশেপাশে থাকতে দিব না। ওই ছবিটা তোলা অত্যাধিক সুন্দর হওয়ায় আপু ছবির নিচে টাইপও করে লিখে দিয়েছিল, ফটো ক্রেডিট বাই ইরা। আর এতটুকুই এই ছবির জন্য কাল হলো। ইরার কোনো জিনিস আপনি আপনার আশেপাশে রাখতে চান না, অথচ তার বোনটাকে কেন নিজের সাথে বেঁধে রেখেছেন, নিজের বাড়িতে নিয়ে এসেছেন? বলুন, এটা কিভাবে সহ্য হচ্ছে? তিনি জবাব না দিয়ে মুখ ঘুরিয়ে নিলেন। আমি তার সামনে গিয়ে আবারও বললাম, কি হলো বলুন, কথা বলছেন না কেন? অভ্রর আগে কটমট করে তাকিয়ে বলল, শাস্তি দিতে। শাস্তি? আমি একা কেন কষ্ট পাবো? ওকেও পেতে হবে কষ্ট। পাচ্ছে সে কষ্ট? সে তো অস্ট্রেলিয়া থেকে জানে এখানে কি হচ্ছে। আপনার তাকে কষ্ট দেওয়া, তাহলে সেখানে আমাকে কষ্ট দিচ্ছেন কেন? আমার জীবন কেন নষ্ট করে দিলেন? কারণ তুমি ইরার বোন। ওর দোষের প্রভাব তোমাকে তো ভুগতেই হবে। কেন? আমি কেন ভুগব? আমি আপনাদের সম্পর্কে কি কখনো ছিলাম? নাকি আপনাদের কমিটমেন্টের আমিও একটা অংশ ছিলাম? আমি বলেছিলাম আপনাকে আপুর সাথে প্রেম করতে। আপনাদের সম্পর্কের শুরুতে না শেষে কোনো কিছুর মধ্যেই তো আমি কখনোই ছিলাম না। তাহলে এখন কেন একজনের অন্যায়ে আপনি আমাকে এর মধ্যে টেনে আনলেন? যা হয়েছে তাতে আমার কী দোষ বলুন? বলতে বলতে আমি কেঁদে ফেললাম। আমাকে এসব ইমোশনাল কথা বুঝিয়ে কোনো লাভ নেই। এক বোনের ট্রাপে পড়েছি বলে ভেবো না
আরেক বোনের ট্রাপেও পড়ব। আমি শক্ত হয়ে হাত দিয়ে চোখের পানি মুছে বললাম, আমাকেই এত কষ্ট দিয়ে আবার আমাকেই বলছেন আমি আপনাকে ট্র্যাপে ফেলার চেষ্টা করছি? এরা আপু আপনার সাথে অন্যায় করেছে, কিন্তু আপনি এখন আমার সাথে যা করছেন তা কি ঠিক? আপনি কি অন্যায় করছেন না? 4 বছরে নিজে কেন বুঝতে পারলেন না আপনি যে মানুষটির সাথে সম্পর্কে আছেন সে মানুষটি কেমন, আপনাকে সে সত্যিকারের ভালোবাসে কিনা? এখন আমায় দোষ দিচ্ছেন? কি ভালোবেসেছেন যে মানুষটাকে বুঝে উঠতে পারলেন না? আমার কথায় অব্র প্রচণ্ড রাগে একটি হুঙ্কার দিয়ে টি টেবিলে রাখা পানি ভর্তি জগটা ফ্লোরে ছুঁড়ে ভেঙে ফেললেন। আমাকে শক্ত করে দৌড়ে চেঁচিয়ে বললেন, চুপ, একদম চুপ। আমার ভালোবাসা নিয়ে যদি আর একটা কথা বলেছ তাহলে তোমার জীবন আমি নরক বানিয়ে দিব বলে দিলাম। আমার যন্ত্রণায় তোমাকে পোড়াবো। আমি অশ্রু ছেড়ে দিয়ে একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে বললাম, আপনি একটা নিষ্ঠুর। ইরাপুর আপনাকে এভাবে ধোঁকা দেওয়া আপনার জন্য আমার খুব কষ্ট লেগেছিল। ভেবেছিলাম একটা ভালো মানুষের সাথে খুব খারাপ একটা অন্যায় হয়ে গেছে, কিন্তু এখন আর সেই কষ্টটা আমার লাগছে না। প্রত্যুত্তরে উনি আর কিছুই বললেন না। আমাকে ধাক্কা দিয়ে ফ্লোরে ফেলে দিয়ে গটগট করে রুম থেকে বেরিয়ে গেলেন। তার ধাক্কায় মেঝেতে পড়ে থাকা ভাঙা কাঁচের টুকরোর উপর পড়ে গেলাম। ভাইয়ার হাতে কাঁচের টুকরো গেঁথে গেল। আমি নির্বিকার ভঙ্গিতে হাত থেকে কাঁচের টুকরোটা বের করলাম। একটু উফ অব্দি শব্দ করলাম না। নিজের প্রতি নিজেরই প্রচণ্ড অবাক হয়ে গেলাম। ছোটোবেলায় একটু ব্যথা লাগলে পুরো বাড়ি আমি মাথায় তুলে ফেলতাম, আর এখন আমি এতটাই স্ট্রং। পায়ের আঘাত ঠিক না করে আমি সোফায় শুয়ে কখন যেন ঘুমিয়ে পড়লাম। ঘুম ভাঙল অনেক রাতে। পায়ে একটু তীক্ষ্ণ ব্যথা অনুভব হওয়ায় আমি চোখ খুলে উঠে বসে দেখলাম অব্র আমার পা ধরে কাছের টুকরোটি বের করে ফেলেছে আর এখন ড্রেসিং করার চেষ্টা করছে। আমি প্রচণ্ড অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইলাম, আর উনি মাথা নিচু করে ওনার কাজ করে যেতে লাগলেন। আমার মাথা নিচু করায় তার মুখের ভাবভঙ্গি ঠিক আমি বুঝতে পারছি না। উনি আমার পা ধরায় আমার একটু অস্বস্তি লাগতে লাগলো। আমি পা সরিয়ে নিতে চাইলাম, কিন্তু তিনি দিলেন না। আমি অস্পষ্ট স্বরে কিছু বলে ওঠার আগেই উনি হঠাৎ আমাকে জড়িয়ে ধরে কেঁদে উঠলেন। আমি তো হতভম্ব হয়ে রইলাম। কিছুক্ষণ পর আমাকে ছেড়ে মাথা নত করে আমার হাত দুটো তার হাতের মুঠোয় নিয়ে বললেন, আই এম সো সরি অরু। আমি তোমার সাথে সত্যি অনেক বড় অন্যায় করে ফেলেছি, যেখানে তোমার কোনো দোষই ছিল না। আমি সত্যি ভীষণ লজ্জিত। আমি কি বলবো কিছু বুঝতে পারছি না, শুধু বিস্মিত চোখে তাকিয়ে রয়েছি। অব্র বলতে লাগলো, তোমার কাছে মাপ চাওয়ার মতো মুখও আমার নেই। আমি তোমার ক্ষমার যোগ্যও না। সত্যি বলতে কি জানো, ইরার আমাকে ছেড়ে যাওয়ার পর আমার মাথা কাজ করা একদম বন্ধই করে দিয়েছিল। আমি কি করছি কি বলছি তার কিছুই আমি বুঝতে পারছিলাম না। আমার সাথে কেন এমনটা হলো বলতে পারো ওরু? আমি তো আমার ভালোবাসায় কোনো কমতি রাখিনি। নিজের সর্বোচ্চটুকু দিয়ে উজাড় করে তাকে ভালোবেসেছিলাম। তুমি যে বললে না আমি কেন ইরাকে চিনতে পারিনি, ইরার অনেক স্বভাবই আমার ভালো লাগতো না। ও বারবার ভুল করত, কিন্তু আমি ক্ষমা করে দিতাম। আমি ভাবতাম ভালোবাসার মানুষটিকে কী বা ভালোবাসলাম যদি তার ভুলগুলোকে ক্ষমাই না করতে পারি। আমি ইরাকে কতটুকু ভালোবেসেছিলাম তা আমি বলে বোঝাতে পারবো না, কিন্তু ইরা যে আমাকে এভাবে এত বড় একটা কষ্ট দিয়ে দিবে তা আমি কখনো ভাবতেই পারিনি। এর থেকেও যদি ইরা আমায় খুন করে ফেলতো তবুও হয়তো এতটা কষ্ট আমি পেতাম না। একদিকে ভালোবাসা থেকে ধোঁকা পেয়েছি, আরেকদিকে বন্ধুত্ব থেকেও। ভালোবাসা আর বন্ধুত্বের উপরেও যে আমাকে সন্দেহ করতে হবে এটা আমি ভাবতেও পারিনি। আমার খুব নিঃসঙ্গ লাগে ওরু। এতটা কষ্ট আমি সহ্য করতে পারছি না। এই কষ্ট আমার অস্তিত্বটাকে পাল্টে দিয়েছে। এরা দেওয়া কষ্টের আঘাতে আমিও পুরো আবেগশূন্য হয়ে পড়েছিলাম। আমার শুধু মনে হতো আমার সাথে অন্যায় হয়েছে, আর এর জন্য সবাই দায়ী। কোনটা ঠিক আর কোনটা ভুল তা বোঝার ক্ষমতা আমি হারিয়ে ফেলছিলাম। কাউকে বিশ্বাস হচ্ছিল না। বাবা ঠিকই বলেছিল, আমি যা করেছি তাতে আমার আর ইরার মধ্যে কোনো পার্থক্য নেই। আমি সত্যি একটা নিষ্ঠুর, খুবই নিষ্ঠুর। জেদের বশে অন্ধ হয়ে তোমার জীবনটা আমি নষ্ট করে ফেললাম। আমি নিজেকে এর জন্য কখনো ক্ষমা করতে পারবো না ওরু, কখনোই না। অব্র চোখ থেকে প্রথম ইরা আপুর জন্য অশ্রু না দেখে অনুতপ্তের অশ্রু ঝরতে দেখেছি। আজকে আর তিনি লুকিয়ে চুপিয়ে কাঁদছেন না, আমার সামনে অজোর দ্বারায় কান্না ভেঙে পড়ছেন। তাকে থামানোর জন্য অনেক কিছু বলতে চাইলেও আমি বলতে পারছি না। আবেগে কথাগুলো গলায় আটকে আসছে। ওনার কান্না দেখে এখন যে আমারও চোখে পানি চলে এসেছে। খুব বুড়ো ঘুম ভাঙতে চোখে পড়ল অব্র সাদা পাঞ্জাবি গায়ে নামাজ পড়ছে। আমি উঠে বসলাম। এই প্রথম তাকে আমি নামাজ পড়তে দেখেছি। অব্রর বাবা আমাকে বলেছিল অব্র আগে নিয়মিতই নামাজ পড়ত, শুধু ইরাপু ছেড়ে যাওয়ার পর থেকে বাদ দিয়েছে। আমিও অজু করে নামাজ নিয়ে তার পাশে দাঁড়িয়ে পড়লাম। নামাজ শেষে সালাম ফিরিয়ে দেখতে পেলাম তিনি এখনও মোনাজাত দিচ্ছেন।
আল্লাহর কাছে আমি শুধু এই দোয়াই করলাম, অভ্র যেন তার আঘাতটা বলে আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে। উনি দীর্ঘ মোনাজাত শেষ করে আমার দিকে তাকিয়ে একটা ফ্যাকাশে হাসি দিল আর বলল, জানো ওরু, ওই ঘটনার পর থেকে আমি দুটো বড় পাপ করে ফেলেছি। একটি হলো আমি মদ খেয়েছি, এটা হারাম। আর আরেকটি হলো তোমার সাথে অন্যায় করেছি। আমার নিজেকে প্রচণ্ড খারাপ মানুষ মনে হচ্ছে ওরু, প্রচণ্ড খারাপ। আল্লাহ আমাকে বোধহয় কখনোই মাফ করবেন না। তুমিও আমাকে মাফ করো না। আমার এটাই প্রাপ্য। আপনি শুধু শুধু নিজেকে এতটা দোষারোপ কেন করছেন? আপনি অনুতপ্ত হলে আল্লাহ নিশ্চয়ই আপনাকে ক্ষমা করে দিবেন, কারণ তিনি দয়ালু এবং মহান। আর আমি তো আপনাকে কখনো অপরাধীই ভাবিনি, তাহলে ক্ষমা করব কি? সেটা তো কাল একটু রাগের মাথায় বেশি বেশি বলে ফেলেছিলাম। না, তুমি বেশি বেশি বলনি। যা বলেছ একদম ঠিকই বলেছ। আমি সত্যি তোমাকে অনেক কষ্ট দিয়েছি। আমার জেদের কারণে তোমার জীবন নষ্ট করেছি। তোমারও নিশ্চয় কিছু স্বপ্ন ছিল জীবন নিয়ে, যা আমার কারণে শেষ হয়ে গেল। আমি জানি এখন চাইলেও আমি তোমাকে আর আগের জীবন ফিরিয়ে দিতে পারবো না। সমাজ তা হতেও দিবে না। একটা মেয়ের জন্য তো কখনোই না। তাই আমি তোমাকে কথা দিচ্ছি, তোমার আর কোনো অসুবিধা আমি হতে দিব না। তোমার যেসব স্বপ্ন আছে সব পূরণ করব আমি, সাহায্য করব। তোমাকে আর কোনো কষ্ট পেতেও দিব না। বেডসের টেবিলে ড্রয়ার খুলে তিনি একটি ছবি বের করে আমার হাতে দিলেন। এটা সেই ছবি যেটা কাল অভ্র ছিঁড়ে ফেলেছিল। ছবিটা খুব ভালোভাবে জোড়া লাগানো হয়েছে। আমি অবাক হয়ে গেলাম, এত কুটি কুটি করে ছেঁড়া ছবিটা তিনি আবার কিভাবে জোড়া লাগিয়ে ফেললেন। কাল সারা রাত বসে বসে নিশ্চয়ই এই করেছেন। নিচে গিয়ে সম্পাদ থেকে জানতে পারলাম রাতে অভ্রর বাবা এসেছেন। নিজের হাতে চা বানিয়ে আমি তার রুমে গেলাম। বাবা চশমা চোখে একটা ফাইল দেখছেন। এতদিন অভ্রর বাবা আর আমার মধ্যে অনেকটা বন্ধুর মতোই সম্পর্ক হয়ে গেছে। মানুষটা ভীষণ ভালো। বাবা, অভ্রর বাবা চমকে তাকিয়ে হেসে বললেন, আয় মা, বস এখানে। আমি তার সামনে টি টেবিলে চায়ের কাপটি রেখে বসে অভিযোগের সুরে বললাম, আপনি না কাল রাতেই ফিরলেন, এখন আবার অফিসের কাজ নিয়ে বসে পড়েছেন। একটু বিশ্রাম না করলে কীভাবে চলবে? অভ্রর বাবা হেসে ফেললেন, তুই তো দেখি পুরোই মা হয়ে গেছিস আমার। তোর কথায় আমার আম্মার কথা মনে পড়ে গেল। আমার বাবাও তাই বলে আমাকে দেখলেই নাকি তার মার কথা মনে পড়ে যায়। তা তো বলবেই, কারণ তুই যে একটা লক্ষ্মী মেয়ে। বুঝেছি, কিন্তু আপনি এখন এগুলো রাখুন, এত কাজ করতে হবে না। আর এগুলো কোনো কাজ হলো? বয়স থাকতে আরও কত কাজ করেছি। এই পুরো বিজনেসটা দাঁড় করিয়েছি। আমার বাবা ছিলেন কৃষক, পড়তে দেখলে বই ছুঁড়ে ফেলে দিয়ে কাস্তে হাতে ধরিয়ে মাঠে নিয়ে যেতেন। তার ভিতর লুকিয়ে লুকিয়ে পড়ালেখা করে আজ এখানে এসেছি। ভেবেছিলাম বুড়ো বয়সে ছেলের হাতে সব কিছু দিয়ে নিশ্চিন্ত হব। প্রথম প্রথম তো অভ্র একেই সব দায়িত্ব পালন করা শুরু করেছিল, কিন্তু এখন। কথাগুলো বলে অভ্রর বাবা একটি দীর্ঘশ্বাস ফেললেন। আমি বুঝতে পেরেছি তার মন খারাপ হয়ে গেছে। মা, কথা ঘোরানোর জন্য আমি বললাম, কাল যে গাজীপুর থেকে আসলেন, আমার জন্য কি এনেছেন? এনেছি তো, একটু দাঁড়া। আলমারি থেকে একটা চকলেটের বক্স বের করে বললেন, এই নে তো চকলেট। চকলেট তুই এত পছন্দ করিস? চকলেট সব মেয়েরাই পছন্দ করে, কিন্তু আমি সব থেকে বেশি যেটা পছন্দ করি তা হলো ফুচকা। ফুচকার কথা মনে পড়লেই খেতে ইচ্ছে করে। কি যে মজা! তুই ফুচকা এত পছন্দ করিস, আগে বলবি তো। দরকার হলে তোর জন্য বাড়ির সামনে আমি একটা ফুচকার দোকানই বানিয়ে দিব। তারে তো দরকার নেই, একদিন বিকেলে আমাকে ফুচকা খাওয়াতে নিয়ে যাবেন, তাতেই হবে। আপনাকে খাইয়ে দেখাবো ফুচকা আসলেই কত মজা। ঠিক আছে ঠিক আছে, তাহলে সেই কথাই না হয় রইল। আমি চলে আসছিলাম, হঠাৎ করেই অভ্রর বাবা আমাকে পিছন থেকে ডেকে বলে উঠলেন, কি ররু, তুই এমন খুঁড়িয়ে খুঁড়িয়ে হাসছিস কেন? বাবা বুঝে ফেলায় আমি ভয় পেয়ে গেলাম। আমি হেসে বললাম, ও একটু লেগেছিল বাবা, তেমন কিছু না। বাবা হঠাৎই গম্ভীর হয়ে বললেন, অভ্র কি কিছু করেছে? আপনার এমন কেন মনে হচ্ছে? কি জানি মা, আজকাল যেমন হয়ে গেছে ছেলেটা, কোনো কিছুতেই আর বিশ্বাস করতে পারছি না। আপনার ছেলে অনেক ভালো, আপনি শুধু শুধু এমনটা ভাবছেন। ভালো হলেই ভালো। আমার সাথে এই মুহূর্তে পৃথিবীর অষ্টম আশ্চর্যের মতো একটি ব্যাপার ঘটে গেছে। আমার জামা কাপড় সব চুরি হয়ে গেছে। প্রথমে একটি নীল রঙের ওড়না লাগেজ থেকে বের করার জন্য আমি লাগেজ সচরাচর যেখানে রাখি সেখানে গিয়ে দেখি আমার লাগেজ নেই। তারপর পুরো রুম তন্ন তন্ন করে খুঁজে দেখি কোথাও নেই। অবশেষে আলমারির পাশে চিপা থেকে লাগেজ উদ্ধার হলো, কিন্তু লাগেজ উঠিয়ে দেখি পুরো হালকায় ঠনঠন করছে। ভিতরে কোনো জামা কাপড় তো দূরে থাক, একটা সুতা অবধি নেই। তার মানে নিশ্চয়ই চুরি হয়েছে। কিন্তু ভাবনার বিষয় হলো, এই বিশাল বাড়িতে এত কিছু থাকতে চোর আমার জামা কাপড়েই শুধু নিল কেন? আমার জামা কাপড় তার এত পছন্দ হয়েছে, আর নিল তো নিলই, একটা সুতা পর্যন্ত ছেড়ে গেল না। কি সাংঘাতিক ব্যাপার! এই ভয়ঙ্কর সংবাদ চম্পাকে জানানোর জন্য আমি আতঙ্কিত হয়ে চিৎকার করে ডেকে উঠলাম, চম্পা! অভ্র রমেশ একটা ধমক দিয়ে বলল,
এই, এমন চেঁচাচ্ছ কেন? আমি আতঙ্কিত হয়ে বললাম, আমার জামা কাপড় সব চুরি হয়ে গেছে। হোয়াট? হ্যাঁ, সত্যি বলছি। আমি পুরো রুম তন্ন তন্ন করে খুঁজে ফেলেছি। আর দেখুন, লাগেজও পুরো পাকা। তিনি বিরক্ত হয়ে বললেন, চোর কখনো এত কাঠখোট্টা পুড়িয়ে জামা কাপড় চুরি করতে আসে না। তাই তো ভাবছি, দুনিয়ায় এত কিছু থাকতে আমার জামা কাপড়ের সাথে কি কারো কোনো শত্রুতা থাকতে পারে বলুন তো? অব্র একটি বিরক্তিকর দীর্ঘশ্বাস ছেড়ে আলমারির একটি কবাট খুলে দিলেন। কিন্তু যা দেখলাম তাতে জামা কাপড় চুরি হওয়া চাইতেও বেশি অবাক হয়ে গেলাম। মুখ হা হয়ে গেল। আমার সব জামা কাপড় তার আলমারির এক সাইডে অবশেষে স্থান পেয়েছে। সব খুব সুন্দরভাবে গুছিয়ে রাখা আছে তার জামা কাপড়ের পাশে। কতক্ষণ ওভাবে মুখ হা করেছিলাম আমি জানি না। একসময় অভ্র বলে উঠল, এবার মুখটা অন্তত বন্ধ করো, না হলে সব মাছি তাদের গুহা বেয়ে তা তোমার মুখের মধ্যেই চলে যাবে। আমি থতমত খেয়ে মুখ বন্ধ করে নিলাম। অভ্র বলল, আমি তোমার জামা কাপড় আলমারিতে রেখে দিয়েছি। তোমাকে বলতে ভুলে গিয়েছিলাম। কিন্তু যেভাবে তুমি মুহূর্তের মধ্যে চোর বানিয়ে দিলে, তুমি নাকি পুরো রুম তন্ন তন্ন করে খুঁজে দেখেছ। যদি দেখিয়ে থাকো তবে পেলে না কিভাবে? আমি হঠাৎই মুখ ফসকে বলে ফেললাম, আমি ভেবেছিলাম আমার জামা কাপড় পৃথিবীর যে কোনো কোণায় থাকতে পারে, কিন্তু আপনার আলমারিতে কখনোই থাকবে না, যেভাবে গতবার ফেলে দিয়েছিলেন। আমার কথায় অপর মন খারাপ হয়ে গেল। আমিও বুঝতে পারলাম বোকার মতো কী যে বলে ফেলেছি। তাই কথা ডাকতে বললাম, শুধু শুধু আপনি কষ্ট করে রাখতে গেলেন কেন? আপনার জামা কাপড় রাখতে অসুবিধা হতে পারে। তাছাড়া আমার এখন খারাপ লাগে না। আমার এখন অভ্যাস হয়ে গেছে লাগেজে রাখতে রাখতে। না অরু, প্রয়োজন হলে আমার জামা কাপড় লাগেজে রেখে দিব, কিন্তু আমার জন্য তোমার কোনো অসুবিধা আমি হতে দিব না। আগেও অনেক অদ্ভুত কাণ্ড করে ফেলেছি আর না। তোমাকে আমি এই বাড়িতে নিয়ে এসেছি, তাই তোমার যাতে অসুবিধা হয় আমি তাই করব। আমার হাতে আছে এখন একটি দড়ি, আর আমি দাঁড়িয়ে আছি অব্রতের বাড়ির বাগানে সেই কৃষ্ণচূড়া গাছটির তলায়। গাছের কোন ডালটি শক্ত আর মজবুত হবে তা অনুমান করার চেষ্টায় এখন আমি মহাব্যস্ত। অবশেষে বহু পরীক্ষণ নিরীক্ষণ শেষে যে ডালটি পছন্দ হলো, সে ডালটিতে বহু চেষ্টা করে আমি হাতে দড়িটা ছোঁয়াতে পারলাম না। বাধা তো আরও অনেক দূরের ব্যাপার। তারপর সে ডালের আশা ত্যাগ করে সব থেকে নিচু ডালটায় বাঁধতে চাইলাম, কিন্তু তাতেও কোনো সুবিধা পেলাম না। লাফিয়ে সাফিয়ে কোনোভাবে দড়িটাকে ডালের মধ্যে নিতে পারলাম না। বিরক্তিতে রেগে মেগে হাত থেকে দড়িটা মাটিতে ফেলে দিলাম। তারপর রাগটা ঠান্ডা হলে আবার পুনরায় প্রচেষ্টায় লেগে গেলাম। এতক্ষণে আমি একবার আরশোকে দোতলার বারান্দায় তাকিয়ে দেখে নিয়েছি যে অব্র খুবই কৌতূহলী দৃষ্টিতে আমার কাণ্ড দেখছে। তিনি প্রথমে কোণ থেকে ড্রিঙ্কস খেতে খেতে বারান্দায় রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়ালেন। তারপর হঠাৎই আমার দিকে চোখ পড়া চমকে উঠে ব্রুকুসকে তাকিয়ে রইলেন। আমি বেশি কিছু দেখিনি। আমি এখন আমার কাজে ব্যস্ত। আবারও শুরু করে দিলাম দড়ি নিয়ে লাফালাফি। এবার একটা প্লাস্টিকের চেয়ার জোগাড় করে এনেছি। তারপরও কিছুতেই কিছু হচ্ছে না। আচমকা অভ্র এসে আমার হাত ধরে ধমক দিয়ে চেয়ার থেকে নামিয়ে দিলেন। আমি কিছু বুঝে ওঠার আগে রাগান্বিত হয়ে বলতে লাগলেন, তোমার কি মাথা ঠিক আছে? মানুষের জীবনে আরও কত কিছু হয় জানো? আর এইটুকুর জন্য তুমি সুইসাইড করতে চাইছো? আত্মহত্যা মহাপাপ তুমি জানো না? তার কথা শুনে তো আমি হতভম্ব হয়ে গেলাম। এসব কী বলছেন উনি? উনি ভেবেছেন ওনার দেওয়া কষ্টের জন্য আমি সুইসাইড করতে যাচ্ছি? আমি অট্টহাসিতে পেটে পড়ে বললাম, আপনাকে কে বলল আমি সুইসাইড করতে যাচ্ছি? আমি তো জাস্ট একটা ডালের সাথে দড়িটা বেঁধে দোলনায় বানানোর চেষ্টায় আছি। মফিজ ভাই বাড়িতে নেই, নয়তো উনিই বেঁধে দিতেন। আগের বার যে বেঁধে দিয়েছিলেন সে ডালটা কাল রাতের ঝড়ে ভেঙে গিয়েছে, তাই তো আমিই বাঁধতে এসেছি। আর আপনি কিনা মনে করছেন আমি সুইসাইড করতে যাচ্ছি? হয়েছে, আর হাসতে হবে না। এই সময় কেউ দোলনা বাঁধতে আসে? এই ভর দুপুরে এভাবে গাছের তলায় দড়ি নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখলে যে কেউ এটাই ভাববে। যে কেউ ভাববে না। আপনি ভেবেছেন সেটাই বলেন। আমি একটা কথাও আগেও বলেছি, এখনও বলছি, তুমি না কথা একটু বেশিই বলো। আমি মুখ ফুলিয়ে ফেললাম। অব্র বুঝতে পেরে বলল, এভাবে লাফিয়ে লাফিয়ে এক জনম পার করে ফেললেও তুমি দোলনা বানাতে পারবে না। এই দড়ি বাঁধতে হলে গাছে উঠে বাঁধতে হবে। দেখি, আমার হাতে দড়ি দাও। আমি গাছে উঠছি। আমি অবাক হয়ে বললাম, আপনি গাছে উঠবেন? হ্যাঁ, এতে এত অবাক হওয়ার কী আছে? না মানে, বড়লোকের ছেলেরাও আবার গাছে উঠতে পারে নাকি? বড়লোকের ছেলেরা গাছে উঠতে পারে না কোথাও কি লেখা আছে? আমার হাত থেকে দড়ি নিয়ে তিনি গাছে উঠে পড়লেন। গাছ ভরে কৃষ্ণচূড়া ফুল ফুটে পুরো লাল রঙে ভরে গেছে। জ্যৈষ্ঠ মাসের প্রখর রোদে মনে হচ্ছে কেউ গাছটিতে আগুন ধরিয়ে দিয়েছে। অব্রর একটি ডালে উঠে দড়ি বাঁধার ফলে ডালটি সহ আশেপাশের আরও কিছু ডাল নড়ে চড়ে ওঠে। সে লাল আগুনের মতো ফুলগুলো জ্বর জ্বর করে জোরে আমার মাথার উপর পড়ছে।
আমার এত যে ভালো লাগছে। অব্র দড়ি বাঁধা শেষ হলে আমি আবারও ডেকে তাকে বললাম ডালগুলো আর একটু নাড়িয়ে ফুলগুলো চড়াতে। কিন্তু তিনি বিরক্তি নিয়ে বললেন, কি গরম দেখেছ? এই গরমে বসে বসে আমি এখন ডাল নাড়াবো? আমি মুখ বার করে মাটির দিকে তাকিয়ে রইলাম। হঠাৎই খেয়াল করলাম আমার মাথার উপরে যেন লাল কৃষ্ণচূড়া ফুলের বৃষ্টি হচ্ছে। মাথা তুলে তাকিয়ে দেখি অব্র মৃদু হেসে ডাল প্রবল বেগে নাড়িয়ে যাচ্ছে। আমিও মিষ্টি করে হেসে দিয়ে হাত দিয়ে ফুলগুলো ছুঁতে লাগলাম। আমি এখন আর নিচে ঘুমাই না, অব্র শুতে দেয় না। এই অস্বাভাবিক কাণ্ডটা কিভাবে ঘটেছে তা না বললেই নয়। আমি সেদিন ডিনার শেষ করে আয়নার সামনে বসে চুল বাঁধছিলাম। অব্র বারান্দায় ছিল। চুল বাঁধা শেষ হলে মেঝেতে বিছানা করে ওয়াশরুমে গেলাম। আমার পায়ে তখনও ব্যথা রয়ে গেছে, হাঁটতে কষ্ট হয়। ওয়াশরুম থেকে বের হয়ে দরজার মুখে আসতেই অব্র এসে সাবধানে হাঁটতে বলে। আমার হাত ধরে এগিয়ে নিল। আমার পাতানো বিছানার কাছে আসতেই আমি বললাম, আর এগিয়ে দিতে হবে না, আমি ঠিক আছি। অব্র হাত ছেড়ে দিলে আমি বিছানায় গিয়ে কম্বল গায়ে দিয়ে যেই না শুতে যাব, তখনই অব্র বলে উঠল, ওরু উঠো, তোমাকে নিচে ঘুমাতে হবে না। আমি অবাক হয়ে বললাম, নিচে না ঘুমালে কোথায় ঘুমাবো? আমার বিছানায়। তুমি আমার বিছানায় ঘুমাও, আমি সোফায় ঘুমাবো। না থাক, আমার অসুবিধা হচ্ছে না। কথা কম বলো, আমি যা বলছি তাই শোনো। উঠো। এই বলে তিনি আমার বালিশ চাদর নিয়ে বিছানায় রেখে আমাকে উঠিয়ে বসালেন। আর তিনি তার বালিশ নিয়ে সোফায় গিয়ে শুয়ে পড়লেন। আমিও শুয়ে পড়ে তার দিকে তাকিয়ে রইলাম। উনি লম্বা মানুষ, সোফায় ঘুমাতে নিশ্চয়ই অসুবিধা হচ্ছে। কিন্তু এছাড়া আর কোনো উপায় কি? আমি বিছানায় ঘুমালে তাকে তো সোফাতেই ঘুমাতে হবে। অব্র এখন আর আগের মতন নেই। আমার সাথে ভালো ব্যবহার করে, আমার খেয়াল রাখে। কিন্তু তবুও আমাদের সম্পর্কে তো কোনো পরিবর্তন হয়নি। অব্রর বিছানায় ঘুমাতেও একটু অন্যরকম লাগছিল। একদিন তিনি আমাকে এই বিছানা থেকে নামিয়ে দিয়েছিলেন, আর আজকে নিজেই নিয়ে এলেন। আমি ঠিক করে ফেলেছি, অব্রকে যেভাবেই হোক অফিসে পাঠাতে হবে। তার এই দেবদাসগিরি অবশ্যই বন্ধ করাতে হবে। অব্রর বাবার কত কষ্ট হয় একে একে এত কিছু সামলাতে। একটা যোগ্য ছেলে ঘরে থাকতে তিনি এত কষ্ট করবেন কেন? এর একটা উপায় আমি বের করবই। অব্র রুমে যখন প্রবেশ করলো তখন আমি বারান্দায় গভীর চিন্তায় ব্যস্ত। হঠাৎই আমার ফোনে লোন এজেন্সি থেকে কল আসলো। আমি এমন ভাব করলাম যে আমি তাকে দেখতেই পাইনি। সেই ভঙ্গিমাতে আমি ফোন রিসিভ করে তৎক্ষণাৎ একজন কাল্পনিক রুনা বানিয়ে একটু চেঁচিয়ে বলতে লাগলাম, হ্যালো রুনা, শুনলাম তোর এঙ্গেজমেন্ট হয়ে গেছে। কি ছেলে কি ইঞ্জিনিয়ার? 2 বছর পর দেশে ফিরলে বিয়ে হবে? ওয়াও, গ্রেট। হ্যালো, কি বললি? আমার হাজব্যান্ড কি করে? আমি বুঝে গিয়েছি অব্র আমার পিছনে দাঁড়িয়ে আছে। এই পর্যায়ে আমি একটু আফসোসের ভঙ্গিতে আরও জোরে জোরে বলতে লাগলাম, আমার হাজব্যান্ড তো কিছুই করে না, সারাদিন বাইরে ঘোরাঘুরি করে, নয়তো ঘরে চুপচাপ বসে থাকে। কি বললি? এমনি আর কিছু করে কি না? তা তো আমি জানি না কি করে। আমি আসার পর থেকে তো এসব করতেই দেখে আসছি। আর অন্য কিছু করতে পারে বলে তো আমার মনেও হয় না। কি? তোর তুই আমার হাজব্যান্ডকে এখনও দেখিসনি? ওর সমস্যা নেই। আমাদের বাসার আশেপাশে দিয়ে যদি কখনো যাস তাহলে খেয়াল করে দেখবি শুকনো মুখে খোসা খোসা দাড়ি গজানো কোনো দেবদাস উদাস মনে ঘুরে বেড়াচ্ছে কিনা। যদি দেখতে পাস তবে সেই আমার হাজব্যান্ড। সে ছাড়া ওভাবে আর কেউ এখানে ঘুরে বেড়ায় না। হ্যাঁ, তাহলে আমার খরচ কে চালায়? কে আবার? আমার শ্বশুর চালায়। বেচারা বুড়ো মানুষ, সারাদিন অফিসে খাটাখাটনি করে। কি বললি? আমার তার থেকে টাকা চাইতে সংকোচ লাগে কি না? হ্যাঁ, তা তো একটু লাগেই। শ্বশুরকে কি আর সব প্রয়োজনীয় জিনিসের কথা বলা যায়? এখন আর কি করার? স্বামী যদি না দিতে পারে তবে তো শ্বশুরের কাছে চাইতে হবে, তাই না? তুই আমার বেস্ট ফ্রেন্ড, তাই তোর কাছে মনের কথা বললাম। তুই তোর ইঞ্জিনিয়ার জামাই নিয়ে ভালো থাকিস। আমিও ভালো আছি। কথাগুলো এক নাগাড়ে বলে শেষ করে আস্তে আস্তে পিছন ঘুরে দেখলাম অব্রমুখ থমথম করে রেখে রুম থেকে বেরিয়ে যাচ্ছে। এদিকে ব্যাংক লোনকারী এতক্ষণে হতভম্ব হয়ে থেকে আবার ম্যাম ম্যাম করা শুরু করেছে। আমি ফোন কানে নিয়ে উল্লাসিত হয়ে পড়লাম। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ফোন দেওয়ার জন্য। আমি কথা দিচ্ছি কখনো যদি লোন নেই তবে আপনার ব্যাংক থেকেই আপনার হাত দিয়েই নিব। ফোন কেটে স্বস্তির নিঃশ্বাস ফেললাম। অব্র ইদানিং আমার জীবনটা হুট করে বদলে দেওয়ার জন্য খুব অনুতপ্তে বকে, আর আমিও সেই অস্ত্রটাই কাজে লাগালাম। তার মুখে যে অবস্থা দেখলাম তাতে মনে হচ্ছে কাজ হয়েছে। পরদিন সকালে অব্র ছাড়া সবাই নাস্তার টেবিলে বসে নাস্তা করছি। চম্পা আজকে খুবই বিরক্তিকর ব্রেকফাস্ট সামনে দিয়েছে। জ্যাম, পাউরুটি, ডিম সিদ্ধ আর 1 গ্লাস দুধ। ওর নাকি আজ সকাল সকাল আর নাস্তা বানাতে ইচ্ছে করছে না। এই নিয়ে অব্রর মার কাছে খাবারের আগেই একশোট বকা খেয়ে ফেলেছে। এখন কি আর করার, বসে বসে এই শুকনো খাবারগুলোই হতাশ হয়ে চিবোচ্ছি।
এমন সময় হঠাৎই দেখলাম চম্পা সিঁড়ির দিকে হাঁ করে তাকিয়ে আছে। অপরর মা চম্পাকে একটা ধমক দিয়ে মুখ বন্ধ করতে বলে বলল, ওদিকে কি এমন হয়েছে যে মুখের মধ্যে ফুটবলের ময়দান বানিয়ে তাকিয়ে আছিস? এ কথা বলে অপরর মা চম্পার দৃষ্টি অনুসরণ করে তাকাতে তিনিও হাঁ হয়ে তাকিয়ে রইলেন। বাবারও সেম অবস্থা। তারা যেদিকে তাকিয়ে আছে সেটা ঠিক আমার বিপরীতে। দেখতে হলে পুরো গায়ের গড়িয়ে দেখতে হবে, তাই এতক্ষণ আলসেমি করে দেখছিলাম না। কিন্তু এখন এতগুলো চোখ একদিকে নিবদ্ধ দেখে আলসামি ভেঙে আমারও তাকাতে হলো। মুখে আপেলের জ্যাম লাগানো পাউরুটিটা পড়তে পড়তে পিছন ঘুরে তাকিয়ে যা দেখলাম, তাতে আমিও মুখের কাছে পাউরুটি ধরেই হা হয়ে গেলাম। অব্র একটি হোয়াইট শার্টের উপর নীল রঙের ব্লেজার, হাতে দামি ব্র্যান্ডেড ব্ল্যাক ওয়াচ, পায়ে চকচকে কালো শুজ পরে নেমে আসছে। মুখ পুরো ক্লিন শেভড, চুলগুলো সঠিকভাবে ঠিক করে রেখেছে। একদম ফুরফুরে মেজাজের মনে হচ্ছে। আমার একবার মনে হলো আমি কি স্বপ্ন দেখছি? এত সুন্দর কি আদৌ কোনো ছেলে হয়? মনে হচ্ছে যেন একটা রাজপুত্র নেমে আসছে। তাকে দেখতে যে এই মুহূর্তে কী সুন্দর লাগছে তা ভাষায় প্রকাশ করা আমার পক্ষে সম্ভব না। অব্র নিচে নেমে এসে আমাদের সকলের অবাক দৃষ্টি উপেক্ষা করে মাঝখানে চেয়ারটি টেনে বসে পড়ল। চম্পাকে বলল, চম্পা, অফিসের জন্য লেট হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি ব্রেকফাস্ট দে। চম্পার হতভম্ব ভাব এখনও কাটেনি। এই হতভম্ব ভাব নিয়েও একটা ভুল করে ফেলল। অব্রর খালি প্লেটে ব্রেড না দিয়ে মাখন লাগাবার চাকু রেখে দিল। অব্র একটা ধমক দিয়ে বলল, এখন কি আমি চাকু খেয়ে ব্রেকফাস্ট সারবো? অব্র ধমকে চম্পার হুঁশ ফিরে, শুধু চম্পার নয় আমাদের সবার। প্লেট থেকে চাকু সরিয়ে ব্রেড দিল। বাবা আমাকে অপর দিকে ইশারা করে ব্রু উঁচু করে ইশারায় জিজ্ঞেস করলো ব্যাপার কি। আমিও হেসে আঙুল দিয়ে ইশারা করে বোঝালাম কাজ হয়েছে। অপর নাস্তা ছেড়ে উঠে বলল, কি হলো বাবা, অফিস যাবে না? আজকে নাকি কোন ফরেন ক্লায়েন্টের সাথে মিটিং আছে। আমি অফিসে ফোন করে জানতে পারলাম। তাড়াতাড়ি চলো, মিটিং অ্যাটেন্ড করতে হবে না? অব্র আর বাবা অফিসের জন্য বেরিয়ে পড়লেন। অব্রর মা উঠে দাঁড়িয়ে আলহামদুলিল্লাহ বলে বললেন, এতদিনে আল্লাহ তাআলা মুখ তুলে তাকিয়েছেন। আল্লাহ, আমার ছেলেটা যেন এখন পুরো ঠিক হয়ে যায়। তুমি কোনো চমৎকার করে দিও আল্লাহ। তার চোখে অশ্রুতে চিকচিক করছে, খুশির অশ্রু। ক্লাস শেষ করে বের হতে আমার মাথা ব্যথা, মানে শাওন এসে তার নিত্যদিনের কাজ শুরু করে দিল, আমাকে বিরক্ত করা। এই ছেলেটার সাথে আমার শুধু একটা ক্লাসে এক, সেই থেকে ও আমার পিছু লেগেছে। আমার বান্ধবী তানিয়া বলে শাওন নাকি আমাকে পছন্দ করে। পছন্দ করলে কি এত বিরক্ত করতে হবে? একটু বুঝবে না সামনের মানুষটির কেমন লাগছে? ওরু, ওরু, চল না ক্যান্টিনে যাই কফি খেতে। শাওন, আমার এখন কফি খেতে ইচ্ছে করছে না, তুমি একাই যাও। থ্যাঙ্কস। সে কি কথা, একা একা কি কফি খেতে ভালো লাগে নাকি? কেন, তুমিই তো সেদিন বললে এক ভার্সিটির সব বড় বড় পলিটিক্যাল সিনিয়ররা তোমার বন্ধু, তোমার কথায় উঠে বসে, আর ক্লাসমেট ছেলেরা তোমার পিছনে চামচার মতো লেগে থাকে। তাহলে এত মানুষ থাকতে তুমি মানুষ খুঁজে পাচ্ছ না, তাদের সাথেই কফি খেতে যাও। তুমি যে কি বলো না, তা তো আমার পিছনে সব মানুষ লেগে থাকেই, তাই বলে কি তোমার সাথে যাওয়া তাদের সাথে যাওয়া এক হলো? শাওন পোকার মতো মাথায় হাত দিয়ে লজ্জা পেতে লাগলো। আমি বিরক্তি ভরা দীর্ঘশ্বাস ছেড়েই বললাম, আই এম রিয়েলি সরি শাওন, অন্য আরেকদিন যাই। আজকে আমার সত্যি একদম ইচ্ছে করছে না। আমি এগিয়ে যেতে নিলাম, কিন্তু আবারও শাওন পিছন থেকে এসে ডাকা শুরু করে দিল, ওরু, ওরু, এক সেকেন্ড, বলো তো আমার নিউ হেয়ার স্টাইলটা দেখতে কেমন হয়েছে? আমিও চুলের দিকে খেয়াল করে তাকালাম। একটু আগেই ক্লাসে স্যার শাওনের চুল নিয়ে একটি রসিকতা করেছে। জুবাই স্যার ক্লাসে পড়া বুঝিয়ে দিচ্ছিল। তার পড়ানোর সময় কোনো টু শব্দ তিনি পছন্দ করেন না। এমনিতে দেখলে মনে হবে একদম মাটির মানুষ। ধমক দিয়ে কথা বলা তো দূরে থাক, রাগ যেন স্বভাবেই নেই। কিন্তু স্যার যে আসলে কি তা ক্লাসের সবাই জানে। স্যার যখন পড়া বোঝাচ্ছিল তখন শাওন অন্যদিকে তাকিয়ে মৃদু গুনগুন করে গান গাইছিল। স্যার হঠাৎ পড়া বোঝানো থামিয়ে বলল, এই যে আমাদের ক্লাসের গায়ক সাহেব, আপনি একটু কষ্ট করে উঠে দাঁড়ান তো। শাওন থতমত খেয়ে উঠে দাঁড়ালো। স্যার খুব নরম গলায় বললেন, গায়ক সাহেব, আমার পড়ায় আপনি এমন কী রোমান্টিকতা খুঁজে পেলেন যে আপনি হঠাৎ গান গাওয়া শুরু করে দিলেন? শাওন বলল, স্যার মিস্টেক হয়ে গেছে, আর হবে না। না না, আপনি এর কারণ বলুন। আমার হাই স্কুলের হেডমাস্টার বলতেন, সকল বাচ্চাদের উচিত পড়ালেখার প্রেমে পড়া। পড়ালেখার প্রেমে পড়াটা কেমন এটা আমি এখন অবধি বুঝতে পারিনি। আপনাকে দেখে মনে হচ্ছে আপনি পড়ালেখার প্রেমে পড়েই এমন পড়ার সময় গান গাইছেন। কারণ সিনেমাতে তো দেখা যায় এমন গান শুধু প্রেমিক প্রেমিকাকে সামনে দেখলেই গায়। পুরো ক্লাসে হাসির বন্যা বয়ে গেল। আর গায়ক সাহেব প্যাকাশে একটা হাসি দিয়ে কান চুলকাতে লাগলেন। স্যার মনে হচ্ছে আজকে আর শাওনকে ছাড়ছে না। আবারও ডেকে বললেন, বাবা, তোমাদের বাসায় কি ঝাড়ু নেই? শাওন বলল, কেন স্যার, আছে তো। বনফুলে ঝাড়ু 3টে আর শলা ঝাড়ু 2টা। আব্বা অনেক ঝাড়ু দিতে দেখেছি। তোমাদের আছে, তা এত ঝাড়ু থাকতে তোমার আবার মাথার চুলগুলো এমন লম্বা লম্বা বানিয়ে বাদামি রঙের ঝাড়ু বানিয়ে রেখেছো কেন? স্যারের কথায় শাওন একটা ভাব নিয়ে হেসে বলল, স্যার, ইটস এ নিউ হেয়ার স্টাইল।
আজকাল তো সবাই করছে। স্যার চশমার পাক দিয়ে ছোট বড় বড় করে অবাক হয়ে বললেন, ঝাড়ু আজকাল স্টাইল হয়ে গেছে। এখন তো মনে হচ্ছে তাহলে বাজারে ঝাড়ুর দামও বেড়ে যাবে। স্যারের কথায় আরেকবার পুনরায় ক্লাসে হাসির বন্যা বয়ে গেল। জোবায়ের স্যার নরম গলায় মানুষকে জব্দ করতে বেশ ভালোই পারেন। শাওন সিটে বসে পড়ে বিরক্ত হয়ে পড়ল, উফ, এই ওল্ড পিপলরা না আজকালকার কোনো ফ্যাশনই বোঝে না। শাওন আমার মুখের দিকে উৎসুক হয়ে তাকিয়ে আছে আমার উত্তরের অপেক্ষায়। ওর চুলের দিকে তাকিয়ে অনেক কষ্টে আমি হাসি চেপে রেখেছি। কানের চারপাশে চুলগুলো ছোট করেই কাটা, কিন্তু মাথার সামনের একগাছি চুল লম্বা লম্বা মেয়েদের মতো সাইডে রেখে দিয়েছে। এই চুলগুলোতে বাদামি কালার করেছে। স্যার তো বলেছিল দেখতে ঝাড়ুর মতো লাগছে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে পুরো একটি পাখির বাসার শুকনো খড়কুটোর মতো। শাওন এমনিতে দেখতে ভালোই, তবে ওর এমন হেয়ার স্টাইল দেখতে খুবই হাস্যকর লাগছে। অনেক কষ্টে হাসি চেপে রাখলেও একটু একটু বেরিয়ে আসছে। তা দেখে শাওন ভাবছে আমি বোধহয় ওর চুল দেখে ইমপ্রেসড হয়ে হাসছি। শাওন শুরু করে দিল, চলো না ওরু, একটু বসে গল্প করি। না, এখন আমার কাজ আছে। কিসের কাজ? তোমার তো এখন 1 ঘন্টার মধ্যে কোনো ক্লাসও নেই। আমি বাসায় চলে যাব। কেন? আমি বিরক্ত মুখেই বললাম, একটু কাজ আছে বললাম তো। আমি চলে যাচ্ছিলাম, কিন্তু আবার শাওন পিছন থেকেই বলল, ওরু, তোমার ফেসবুক আইডির নাম কি? আমার ফেসবুক অ্যাকাউন্টে। তাহলে ফোন নাম্বার। শাওনকে পিছন থেকে ওর একটা বন্ধু ডাকায় ও ঘাড় ঘুরাতে আমি একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে ঝটপট সেখান থেকে বিদায় নিলাম। এখন নিশ্চয়ই ফোন নাম্বার চেয়েছে মাথা খেত। এই ছেলেটাকে নিয়ে না আর পারছি না। কদিন আগে দেখেছি আমাদের ক্লাসের সবচেয়ে সুন্দর মেয়ে সবার সাথে ঘুরতে, এখন আবার আমার পিছনে পড়েছে কেন আল্লাহই জানে। মাথা খারাপ করে দেয় পুরো। বিরক্ত মুখে আমি রাস্তায় বেরিয়ে পড়লাম। ভার্সিটির সেকেন্ড গেট দিয়ে বের হওয়া এই রাস্তাটা খুবই নিরিবিলি। প্রশস্ত রাস্তা হাঁটতেও ভালো লাগে। আমি রাস্তার সাইড দিয়ে হাঁটছিলাম, তবুও একটি গাড়ি পিছন থেকে সে কখন থেকে অনবরত হর্ন বাজিয়েই যাচ্ছে। প্রথমে পাত্তা দিচ্ছিলাম না, কিন্তু পরে আর থামছে না দেখে মাথা গরম হয়ে গেল। এমনিতে বিরক্ত ছিলাম, তার উপর আবার এই গাড়ির হর্ন। সব কিছু মিলিয়ে বিরক্তির রাগে দাঁতে দাঁত চেপে পিছনে ঘুরে তাকালাম। গাড়িওয়ালাকে আচ্ছা করে একটা বকা দিতে হবে। পিছনে ঘুরেই দেখতে পেলাম ড্রাইভারের সিটে অভ্র। অভ্র তার বাম সিটের দরজাটা খুলে দিল। আমি ভিতরে গিয়ে বসলাম। তোমার কানে কি কোনো প্রবলেম আছে? কতক্ষণ ধরে হর্ন বাজিয়ে যাচ্ছি তবুও ফিরে দেখছিলেই না। আমি একটু হেসে বললাম, সরি, আমি আসলে খেয়াল করিনি। কোথায় যাচ্ছিলে? বাসায়। আর ক্লাস নেই? আছে, আরও 1 ঘন্টা পর। তাহলে বাসায় যাচ্ছিলে কেন? আমি আর ক্লাস করব না তাই। ওরও, এটা কিন্তু একদম ঠিক না। ক্লাস ব্ল্যাঙ্ক দেওয়া একদম ভালো না। ভার্সিটির সব ক্লাসগুলো করতে হয়, নয়তো ভালো রেজাল্ট আসে না। ওই যে শুরু হয়ে গেল আবার তার জ্ঞানী জ্ঞানী ভাষণ। আমি বিরক্ত হয়েই বললাম, উফ, সব সময় কি করি নাকি? আমি তো বাসাতেই যাচ্ছি। আপনি তো ক্লাস বাঙ্ক করা এভাবে বলছেন যেন আমি ক্লাস বাদ দিয়ে বয়ফ্রেন্ডের সাথে ঘুরতে যাচ্ছি। অব্রহমার দিকে ব্রু কুঁচকে তাকালো। আমি ডাকতে বললাম, আপনি আজ হঠাৎ এই রাস্তায়? এমনিতেই এখান দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম তোমাকে ফেলে একসাথেই বাসায় যাই। আর রাস্তার পাশে একটি ফুচকার দোকান আমার চোখে পড়ল। আমি অব্রকে গাড়ি থামানোর জন্য উৎফুল্ল হয়ে তাকাতে দিতে লাগলাম। অব্র গাড়ি থামিয়ে বলল, কি হয়েছে, এমন শুরু করলে কেন? আমি হাত দিয়ে রাস্তার বাম পাশে ইশারা করে দেখালাম। ফুচকার দোকান। তো? তো আবার কি? ওইটা ফুচকা, আমার ফেভারিট, আমি খাবো। এখন এই বরদুপুরে মাঝ রাস্তায় দাঁড়িয়ে তুমি ফুচকা খাবে? দাঁড়িয়ে খেতে হবে না, দেখুন ওখানে বসার টুলও আছে। অব্র কপালে হাত দিয়ে ক্লান্তিকর দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আচ্ছা চলো। আমি খুশি হয়ে গাড়ি থেকে নেমে দ্রুত রাস্তা পার হয়ে ফুচকার স্টলে চলে আসলাম। অব্র আমার পিছনে দৌড়ে এসে বলল, এভাবে এত তাড়াহুড়া করে কেউ রাস্তা পার হয়? যদি কোনো গাড়ি এসে পড়তো? কি আছে এই ফুচকায় যে তুমি এত অধৈর্য হয়ে পড়েছ? কি আছে মানে? পৃথিবীর সব থেকে বেস্ট খাবার এটা। হয়েছে, আর বলতে হবে না, এবার তাড়াতাড়ি খাও। তিনি বিরক্ত মুখ করে কপালের ঘাম মুছে রাস্তার দিকে তাকিয়ে তার সাদা শার্টের হাতাটি ফোল্ড করতে লাগলেন। গাড়ি থেকে বের হওয়ার সময় সে তার ব্লু ব্লেজারটা খুলে এসেছে। রোদের তাপে উনি ব্লু বাজ করে চোখে চোট করে রেখেছেন। সোনালি রোদে বিরক্ত মুখ করা গামার্ত অভ্রকে দেখতে ভালোই লাগছে। আমি তার দিকে তাকিয়ে একটি মুচকি হাসি দিয়ে ফুচকা খাওয়ায় মন দিলাম। পুরো বাড়িতে অভ্র আর আমি ছাড়া কেউ নেই। অভ্রর বাবা মা গেছেন অভ্রর অসুস্থ এক নিকট আত্মীয়কে দেখতে। শম্পা গেছে মগবাজারে তার কোন খালার বাড়িতে, সকালে ফিরবে। আমি বাড়িতে একা বলে অভ্র আজ অফিস থেকে আগেই এসে পড়েছে। রাত 8টা বাজে। অভ্র হল রুমের সোফায় বসে বাংলাদেশ বনাম পাকিস্তানের ম্যাচ দেখছে। আমার কিছু করার নেই, তাই কফি বানিয়ে খাচ্ছিলাম। বানানোর আগে অভ্রকে জিজ্ঞেস করছিলাম তিনি খাবেন কিনা, কিন্তু মহাশয় খেলা দেখায় এতই ব্যস্ত যে কফিতে 1 সেকেন্ডের জন্য চুমুক দেওয়ারও তার সময় নেই। একা একা কোনো কিছুই ভালো লাগে না, খুবই বোরিং লাগছে।
এমনিতে তো বাড়িতে কেউ নেই, আর যিনি আছেন তিনি না থাকার মতোই। তাকে দেখে মনে হচ্ছে তিনি এ বাড়িতে নন, ওই খেলার ময়দানে বসেই খেলা দেখছেন। অভ্র টান টান উত্তেজনা নিয়ে বসে আছে টিভির সামনে, বারবার সোফায়, আর আমি বসে আছি ডান দিকে সোফাটায়। কফি খেতেও বেশি একটা ভালো লাগলো না, তাই মগের অর্ধেক কফি নিয়ে ফেলে দেওয়ার জন্য উঠে টিভির সামনে দিয়ে যাওয়ার সময় কীভাবে যেন হাতের মগ থেকে কফি ছিটকে খানিকটা মেঝেতে পড়ে গেল। দবদবে সাদা টাইলস করা মেঝে, কফির দাগটা আবার লেগে না যায় এভাবে তৎক্ষণাৎ একটা ঘর মোছার বালতি নিয়ে টিভির সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরে ঘুরে মেঝে ঘষে ঘষে পরিষ্কার করতে লাগলাম। অভ্র বারবার মাথা ঘুরিয়ে একবার এদিকে আরেকবার ওদিক দিয়ে টিভি দেখার চেষ্টা করছে। আমি সেদিকে অত ভ্রুক্ষেপ না করে নিজের মতোই কাজ করে যাচ্ছি। আহ, ওরও কী করছো কি তুমি? কেন, কাজ করছি। অভ্র বিরক্ত মুখেই বলল, তোমাকে কে বলেছে এখনই মোছামুছি করতে? আর এখানে কফি পড়েছে তো, মুছবো না? দাগ হয়ে যাবে তো, হলে হোক, তোমাকে এখন এসব করতে হবে না। তোমার জন্য একটু শান্তিতে টিভিও দেখতে পারছি না। আমিও একটা বিরক্তিকর মুখভঙ্গি করে পিছনে ঘুরে আবার মেজে মোছায় মন দিলাম। উফ, খেলা খেলা করে একেবারে মাথা ঘুরিয়ে ফেলছে। এই খেলার জন্য এখন ফ্লোরে কফি না মুছে রেখে দিব? পুরো প্লিজ যাও না, বিরক্ত করো না। আমি কি বিরক্ত করলাম? একটু 2 মিনিট ধরে কাজ করছি, এতেই বিরক্ত হয়ে গেল? ও মাই গড, শুধু 2 মিনিট? সে তখন থেকে। বাসার সবাই সকালে কখন আসবে? একটু ফোন দিয়ে জেনে নিন তো। কফি খাবেন, চা খাবেন, অন্য কিছু খাবেন? তারপর একটু পরপর টিভির সামনে দিয়ে একবার এই মাথা থেকে ওই মাথায় পাইচারি তো আসেই। আমি মুখ ফুলিয়ে বললাম, পুরো পিরিস্তি বানিয়ে রেখেছে আমার কথার। মুখ বার করে বললাম, দেখুন আপনার খেলা, আমি আর ডিস্টার্ব করব না, আমি চললাম। আমি চলে আসতে লাগলাম। আমি ভেবেছিলাম উনি হয়তো আমাকে পিছন থেকে ডাকবেন, তাই আস্তে আস্তে গাড় গড়িয়ে একটু তার গতিবিধি দেখার চেষ্টা করছিলাম। কিন্তু উল্টো দেখলাম তার কোনো ভাবান্তর নেই। মাথাটাই আমার গরম হয়ে গেল। কত বড় ভাব তার! ঠোঁট ফুলিয়ে জোরে জোরে শুনিয়ে বললাম, এরপর কিন্তু কেউ ডাকলেও আমি আর আসবো না বলে দিলাম। উনি এখনও কিছু না বলে একদিনই টিভির দিকে তাকিয়ে আছে। আমি যে চোখ মুখে কুঁচকে হাত মুষ্টিবদ্ধ করে চলে যেতে লাগলাম। আর এই রুমে আসবই না। আমি কি একা থাকতে পারি না? কে মনে করে এখন একা একাই রুমে গিয়ে বসে থাকবো? সিদ্ধান্ত তো নিয়ে নিলাম, কিন্তু দরজা ক্রস করতে না করতে হঠাৎ লোডশেডিং হয়ে গেল। অভ্র উহ শিট বলে বসা থেকে দাঁড়িয়ে গেল। 1 সেকেন্ডের জন্য একটু খুশি হলাম। একদম ঠিক হয়েছে, কারেন্ট চলে গেছে, এখন দেখুক খেলা আরও। কিন্তু পরক্ষণে সামনের গুটগুটে অন্ধকারের দিকে তাকিয়ে ঘাম ছুটে গেল। এর ভিতরে রুমে গিয়ে বসে থাকবো একা একা? অসম্ভব। তাই একটু আগের ইগোটাকে বলে আমাকে গুটি গুটি পায়ে অভ্রর পিছনে গিয়ে দাঁড়াতে হলো। অভ্র ফোনে টর্চ জ্বালিয়ে হঠাৎই পিছনে ঘুরতে গিয়ে অন্ধকারে আমার সাথে মৃদু ধাক্কা খেয়ে চমকে উঠল আর বলল, তুমি? এভাবে কেউ হঠাৎ করে পিছনে এসে দাঁড়ায়? আমি কিছুই বললাম না, বারবার ডুব গিলে অন্ধকারের দিকে তাকাতে লাগলাম। অভ্র আমার অবস্থা দেখে একটু মজার ছলে বলল, একটু আগে কে যেন কি বলল, কেউ আর ডাকলেও সে আসবে না। আমি ছোট ছোট চোখ করে তার দিকে তাকিয়ে মনে মনে কোনো গালি দেওয়ার প্রস্তুতি নিলাম। এখন আমার অসহায়ত্বের সুযোগ নিয়ে মজা করা হচ্ছে, তাই না? নয়তো আগামী 2 দিনের জন্য আমার মুখ দিয়ে কথাই বের করতে পারতো না। অভ্র ধীরে ধীরে হলরুম হাতড়ে হাতড়ে এগিয়ে যেতে লাগলো। আমিও একবার আশেপাশে অন্ধকারের দিকে চোখ বোলাচ্ছি, আবার অভ্রর পিছন পিছন ঘেসে ঘেসে হাসছি। অভ্র হঠাৎই পিছনে ঘুরে দাঁড়ানোতে আমি ওর পায়ে পাড়া দিয়ে ফেললাম। ও ব্যথায় আহ করে উঠল। ও সরি সরি, আপনার লাগেনি তো? লাগিয়ে বলছো লেগেছে কি না? তুমি এভাবে ঘেসে ঘেসে হাসছো কেন? হ্যাঁ, ওই অন্ধকারে। অন্ধকারে কি? না, কিছু না। অভ্র হঠাৎই কিছু বুঝতে পারার মতো করে বলে উঠল, ও বুঝলাম, ম্যাডাম ভিক্টোরিয়ার মতো যে কটকট করে কথা বলে সে কিনা অন্ধকারকে ভয় পায়। আমি মোটেও অন্ধকারকে ভয় পাই না, আমি কোনো কিছুকেই ভয় পাই না। কথাটা শেষ করতে না করতেই আমার মাথা ঘেঁষে একটা টিকটিকি পড়ল, আর আমি চিৎকার দিয়ে অভ্রর দিকে আরও ঘেঁষে দাঁড়ালাম। আর অভ্র অট্টহাসিতে ফেটে পড়ল। কোনো কিছুতেই ভয় পাই না, না? আর এখন টিকটিকি দেখে ভয়ে লাফিয়ে ওঠো? ভীতু কোথাকার! আমি ভীতু না। অ- ও তো শুধু হঠাৎ মাথার উপরে অন্ধকারে পড়লো তাই। আর টিকটিকি দেখে ভয় পেয়ে এমন করিনি। সে তো শুধু টিকটিকি দেখলে কাক এমন যেন রিরি করে ওঠে, তাই তো এমন করলাম। আচ্ছা, তাহলে তো তুমি কোনো কিছুকেই ভয় পাও না। তাহলে একটা কাজ করো, তুমি আগে আগে যাও, আর আমি তোমার পিছন পিছন আসছি। তার কথায় আমি আতঙ্কিত হয়ে জোরে বলে উঠলাম, না। আমার না বলার ভঙ্গিমা দেখে তার হাসি আরও যেন দ্বিগুণ হয়ে গেল। আমি মুখ বার করেই বললাম, শুনুন, আমি এমনিতেই অন্ধকার ভয় পাই না,
তবে আজ একটু পাচ্ছি, কারণ আমি দুপুরে খালি বাসায় একা একা বসে হরর মুভি দেখেছি তো, তাই। ভয় লাগে তাহলে দেখলে কেন? যখন দেখেছ তখন ভয় পাওনি, আর এখন পাচ্ছ? দেখার সময় কি ভয় লাগে নাকি? যখন দেখি তখন তো মজাই লাগে। ভয় তো লাগে রাতে, জানেন? ওই মুভিতেও না এভাবে হঠাৎই কারেন্ট চলে যায়, তারপর মেয়েটা লাইট খুঁজতে বের হয়। অব্র আমার কথার মাঝে পিষপিষিয়ে বলতে শুরু করলো। আর তারপরে মেয়েটার মনে হয় ওর আশেপাশে কেউ আছে, আর মেয়েটি পিছন ফিরে তাকায়, আর তো অব্র হঠাৎ করে আমার কানের কাছে জোরে বউ করে চিৎকার দেওয়ায় আমি ভয়ে অব্রর এক হাতে শার্ট খামচে জড়িয়ে ধরি, আর অব্র জোরে জোরে হাসা শুরু করে দেয়। সিরিয়াসলি ওরু, আমি হাসি থামাতে পারছি না। তুমি কি ভেবেছিলে ভূত এসে পড়েছে? তোমার মতো এত বড় মেয়ে নাকি ভূতে ভয় পায়? তার হাসিতে যেন খুন হয়ে যাওয়া দৃশ্য দেখে আমার রাগে গা জ্বলে উঠল। এরই মাঝে আবার অব্রর ফোনে টর্চ লাইটও বন্ধ হয়ে গেল। আমি বিতু গলায় বললাম, কি হলো? ফোনের চার্জ শেষ হয়ে গেছে। তোমার ফোনটা দাও তো। ফোন আমার কাছে নেই তো। কোথায় রেখেছ? রুমে রেখেছি। অব্র ঈষৎ বিরক্ত হয়ে বলল, ফোনটা তো অ্যাটলিস্ট হাতের কাছে রাখবে, তাই না? কখন দরকার পড়ে যায়। এখন এই গুটগুটে অন্ধকারে কি করব বলো তো? কিছু জ্বালাতে হলেও তো সেটাকে আগে খুঁজে বের করতে হবে। এখন এখানে আমার কী দোষ বলুন? মনে নেই অফিস থেকে এসে আপনি আমার হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে ড্রয়ারে লক করে রেখেছিলেন? ও হ্যাঁ, মনে পড়েছে। আমি অফিস থেকে এসে দেখলাম তুমি বই খুলে রেখে আরামে ফোন টিপছিলে। কিছুদিন পর তোমার এক্সাম, তাই আমি তোমার ফাঁকিবাজি বন্ধ করতে ফোনটা নিয়েছিলাম, আর বলেছিলাম যতক্ষণ পড়া শেষ না করবে ফোন পাবে না। সেটাই। এখন বলুন, দোষটা কার? দোষটা তো তোমারই। না তুমি পড়া ফাঁকি দিয়ে ফোন টিপতে, আর না আমি ফোনটা লক করে রাখতাম। আর তোমার ফোনও এখন তোমার সাথেই থাকতো, আর আমাদের এমন অন্ধকারে দাঁড়িয়ে থাকতে হতো না। আচ্ছা, তাহলে আমিও তো বলতে পারি, আপনি কেন আপনার ফোনটা চার্জ দিয়ে রাখেননি? বসে বসে শুধু খেলা দেখছিলেন? এখন এই অন্ধকারে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি শুধু অর্নামেন্টসের করবেন নাকি আলো জ্বালানোর মতো কিছু খুঁজবেন? অভ্র একটু এগিয়ে গিয়ে খানিক থেমে হঠাৎই ম্যাচ বক্সের কাঠি জ্বালিয়ে ধরলেন। আমি বললাম, আপনি সিগারেট খান? হোয়াট? আমি সিগারেট কেন খাবো? তাহলে আপনার কাছে ম্যাচ বক্স কীভাবে এলো? ম্যাচ বক্সটা দেখে তোমার সিগারেট খাওয়ার কথা কেন মনে হলো? কারণ যেসব ছেলেরা সিগারেট খায় তাদের পকেটেই তো শুধু ম্যাচ বক্স থাকে। আমি কি ম্যাচ বক্সটা পকেট থেকে বের করেছি? আমি তো পেলাম এই ডেস্কের ওপর। ও, আপনি অন্ধকারে হাত রাখলেন আর অমনি ম্যাচ বক্সটা পেয়ে গেলেন? অব্র আমার কথায় ক্লান্ত হয়ে হাঁপ ছেড়ে বলল, ম্যাম, ইটস এ কো ইনসিডেন্স। কাইন্ডলি প্লিজ আপনি কি আপনার মুখটা একটু কিছুক্ষণের জন্য বন্ধ করে রাখবেন? তার কথায় আমি মুখ বেংসি দিয়ে চুপ করে রইলাম। অব্র একা একাই নিজে নিজে বলতে লাগলো, ম্যাচ বক্সটা যেহেতু এখানে পাওয়া গেছে, মোমবাতিও এখানে থাকারই কথা। প্রথমে ড্রয়ারের পর দ্বিতীয় ড্রয়ারটা খুলতেই অব্র মোমবাতি পেয়ে গেল। আমি তার হাত থেকে ম্যাচ বক্সটা নিয়ে মোমবাতি ধরিয়ে দিলাম। কাঠি দিয়ে আগুন ধরানোর পর আমার চোখ পড়ল অব্রর দিকে। মোমবাতির হালকা আভায় তাকে দেখতে কী যে সুন্দর লাগছে। আমি অপলকভাবে তাকিয়ে রইলাম তার দিকে। আর এদিকে কাঠির মাথা পুড়ে আমার আগুনের কাছে এসে পড়ায় সেকা লেগে গেল। আমি একটু উফ করে শব্দ করে উঠলাম। অব্র ব্যস্ত হয়ে মোমবাতিটা টেবিলের উপর রেখে চেয়ার টেনে আমাকে বসিয়ে অপর দিকে নিজেও বসে বলল, কী যে করো না তুমি, দেখি কোথায় লেগেছে। উনি আমার আঙ্গুল ওনার মুখের সামনে ধরে পোঁ দিতে লাগলো, আর আমি তাকে দেখতে লাগলাম। এমন জড়সড় হয়ে আছো কেন? কিছু বলবে? না। অব্র মাথা নিচু করতে আমি আবার বললাম, বলবো। কি? আমি কাসুমাসু হয়ে উত্তর দিলাম, আমি বাথরুমে যাব। মোমবাতি নিয়ে যাও। আপনিও চলুন না। কি? আমি তোমার সাথে বাথরুমে যাব? না, আপনি শুধু বাহিরে দাঁড়িয়ে থাকবেন, তাহলেই হবে। অব্র মৃদু হেসে বলল, আচ্ছা চলো। শরীর মুখে আসতে আমি একটু হোঁচট খেলাম। অব্র দূরসিঁড়ির উপর থেকে পিছনে ঘুরে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, আচ্ছা আমার হাত ধরো। আমি কিছুক্ষণ থেমে থেকে হাতটা বাড়িয়ে দিলাম। তিনি হাত ধরে আমাকে সিঁড়ি দিয়ে বেয়ে উপরে উঠতে লাগলেন। রুমে এসে বাথরুমের সামনে দাঁড়িয়ে বললেন, মোমবাতিটা নিয়ে যাও। আপনার তো তাহলে অন্ধকারে থাকা লাগবে। তিনি একটা দুষ্ট হাসি দিয়ে খেপানো সুরেই বললেন, অসুবিধা নেই, আমি যথেষ্ট বড় আছি। অন্ধকারে কোনো ভূত এসে আমাকে ধরে নিয়ে যাবে না। হ্যাঁ, তবে ছোট ছোট বাচ্চাদের একা বাথরুমে গেলে সাবধানে থাকা উচিত। বলা তো যায় না, যদি এসে পড়ল।
আমি তার দিকে তাকিয়ে চোখ রাঙানি দিয়ে তার হাত থেকে মোমবাতিটা নিলাম। বাথরুমে দরজা লাগানোর আগে আরেকবার বললাম, আপনি কিন্তু এখান থেকে যাবেন না। অভ্র হেসে ফেলে বলল, আচ্ছা বাবা, আমি যাব না। বাথরুম থেকে বেরিয়ে আসার পর মোমবাতিটা বেডসাইড টেবিলের উপর রেখে অভ্র আমার ফোন বের করে তার সিম টুকিয়ে এই এলাকার ইলেকট্রিক পাওয়ার হাউসে ফোন দিল। সেখান থেকে জানতে পারলো মেন সুইচের ফিউজ পড়ে গেছে। ঠিক হতে অনেক রাত হবে। আমি অভ্রর দিকে এগিয়ে যেতে লাগলাম কি বলেছে তা শোনার জন্য, কিন্তু কিছু একটা পা পেজে পড়ে যেতে লাগলাম। পড়ে না যাওয়ার জন্য অভ্রকে সহায় হিসেবে দৌড়তে গিয়ে বুকের শার্ট খামচে ধরায় তাকে নিয়ে একসাথে বিছানায় পড়ে গেলাম। অভ্র ব্যালেন্স সামলাতে না পেরে আমার উপরে পড়ে গেল। ঘটনাটি অতি দ্রুত ঘটায় আমরা দুজনেই কিছুক্ষণের জন্য শকড হয়ে রইলাম। হুঁশ ফিরে আসার পর অভ্র আমার উপর থেকে সরার জন্য উঠতে যেতেই আমার চুলে টান খেলাম। আমার চুল তার শার্টের বোতামে আটকে গেছে, খুব ভালোভাবেই। অভ্র আমাকে ধরে উঠে বসিয়ে খুব সন্তর্পণে চুলগুলো ছাড়িয়ে দিল। ছাড়িয়ে দেওয়ার সময়টুকুতে দুজনেই খুব বিব্রত বোধ করছিলাম। মোমবাতির আলোতে সব কিছু স্পষ্ট ছিল না, তাই চুল ছাড়াতে সময় লাগলো। দুজনেই হাঁপিয়ে উঠলাম। রুমের মধ্যে ব্যবসা গরম লাগছে, তাই মোমবাতি নিয়ে দুজনে বারান্দায় চলে আসলাম। রাতের বরাত তারা আকাশের নিচে দেওয়ালে পিঠ ঠেকিয়ে হেলান দিয়ে দুজনে নিচে বসে পড়লাম। সামনে মোমবাতি, আকাশের ছাদের দিকে তাকিয়ে অভ্র বলল, আজকে আকাশে অনেক তারা উঠেছে, দেখেছ ওরু? হুম। কিছুক্ষণ একদিনে আকাশের দিকে তাকিয়ে অভ্র বলে উঠল, আচ্ছা ওরু, তুমি কখনো শুটিং স্টার দেখেছ? না তো। জানো, আমি যখন ছোট ছিলাম, নার্সারিতে পড়তাম, তখন আমাদের স্কুলের এক মিস টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার রেমটা খুব সুন্দর করে পড়াতো। একদিন এই রেমটা পড়ানোর সময় মিস বলেছিল, মাঝে মাঝে অসংখ্য তারার মধ্যে থেকে একটি দুটো তারা খসে পড়ে, এদেরকে বলা হয় শুটিং স্টার। এই শুটিং স্টার কেউ যদি দেখে এবং সেই সময় কোনো উইশ করে তবে তা অবশ্যই পূর্ণ হয়। মিসের কথাটা আমার এতটাই ভালো লেগেছিল যে আমি শুধু আকাশের দিকে তাকিয়ে থাকতাম শুটিং স্টার দেখার জন্য, কিন্তু কখনোই তা দেখা পাইনি। তবুও দেখে এসেছি সেই ছোট থেকে। মনে মনে ঠিকও করে রেখেছি কি উইশ করব। এক এক সময় সেই উইশ আবার পাল্টেছে। ছোটবেলায় চাইতাম আমি যেন একটা বড় রিমোট কন্ট্রোল গাড়ি পাই। তারপর একটু বড় হওয়ার পর চেয়েছি আমি যেন সবসময় এক্সামে ফার্স্ট হতে পারি। এরপর চেয়েছি টম ক্রুজের সাথে দেখা করতে। পুরো বড় হয়ে যায় তখন ঠিক করেছিলাম যে চাইবো আমি যেন আমার জীবনে সত্যিকারের ভালোবাসার মানুষ পাই। আর অবাক করার কাণ্ড কি জানো, আমি এই উইশটা মনস্থির করার কিছুদিন পরে সেই কাঙ্ক্ষিত শুটিং স্টারে দেখা পাই এবং খুব উত্তেজিত হয়ে উইশটা করি। অথচ দেখো আমার সাথে কি হলো। অভ্র মুখে মৃদু হাসি নিয়ে কথাগুলো বলছিল, এরপর মাথা নিচে করে একটা ছোট্ট করে দীর্ঘশ্বাস ফেলল। আমি বললাম আমি ছোটবেলায় কি ভাবতাম জানেন? অভ্র মাথা উঁচু করে ব্রু কুঁচকে বলল, কি? আমি ছোটবেলায় ভাবতাম এই চাঁদ সূর্য এগুলো মনে হয় আমার পিছনে পিছনে চলে, আমি যেদিকে যাই সেদিকেই যাই। একবার তো আমাদের এলাকায় একটি মেয়ের নাম মিলা, ওর সাথে এই নিয়ে তুমুল ঝগড়া বেঁধে যায়। আমি বলি চাঁদ আমার পিছনে চলে, আর মিনা বলে চাঁদ ওর পিছনে চলে। দুজনের মধ্যে লেগে যায় তুমুল মারামারি, কেউ ছাড়িয়ে রাখতে পারে না। ঝগড়ার মাঝে মাঝে আমরা কি বলেছিলাম জানেন? মিনা বলেছিল চাঁদ ওর আমার, আমি প্রবল বেগে মাথা নাড়িয়ে বলেছিলাম চাঁদ আমার। এ নিয়ে আমরা দুজনে দুজনের হাতে কামড়ও লাগিয়ে দিই। তারপর মা সেই কানমলা দিয়েছিল না, আর আমি জানালার কাছে গিয়ে কাঁদছিলাম আর বলছিলাম চাঁদ শুধু আমার, আমি চাঁদ কাউকে দিব না। এরপর রুমের মধ্যে থেকে আমার দাদি হঠাৎ বলে ওঠে, হ, চাঁদ তো তুমগো জামাই লাগে, এর লাগে অহন তোমরা চাঁদ লইয়া কামড়াকামড়ি করো, শ্বশুরবাড়ি যাওনের সময় লইয়া যাইস লগে কইরা, গাটা চিমড়ি কোথাকার। অভ্র জোরে জোরেই হাসতে লাগলো। ওরু সিরিয়াসলি চাঁদ নিয়ে কাড়াকাড়ি? তুমি তো দেখি ছোট থেকেই অদ্ভুত। তোমার দাদির কথাটা কিন্তু দারুণ ছিল, গাদা চিমড়ি। আমি ছোট ছোট চোখ করে বললাম, আমি জানতাম আপনি এই গল্পটা বললে আপনি আমাকে খেপানো শুরু করে দিবেন। অভ্র হাসতে হাসতে বলল, তাহলে বললে কেন? কারণ আপনাকে হাসতে দেখতে আমার ভালো লাগে। অভ্র হাসি থামিয়ে আমার দিকে তাকিয়ে রইল। সেদিন রাতে আমরা অনেক গল্প করলাম, অনেক হাসি মজা খুনসুটে ঝগড়া অনেক কিছুই চলতে লাগলো। সেদিন প্রথমবারের মতো আমরা দুজন দুজনের সাথে এতটা কথা বলেছি, এত এত গল্প করেছি। তারপর কখন যে চোখটা লেগে এলো আমি বুঝতেই পারিনি। সকালে ঘুম ভাঙতে খেয়াল করলাম আমি অভ্রর কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়েছি। জট করে মাথা তুলে অভ্রর দিকে তাকিয়ে দেখলাম অভ্র জেগে আছে। আপনি কখন জাগলেন? উনি হাত দিয়ে চোখ কষলে বললেন, আরও 1 ঘন্টা আগে। তাহলে এখনও এখানে বসে আছেন যে, আমাকে জাগালেন না কেন? তুমি ঘুমাচ্ছিলে তাই ডিস্টার্ব করিনি। অভ্র ভিতরে চলে গেল। অভ্র রুমের বারান্দাটা বেশ লম্বা আর চওড়া। বারান্দা দড়িতে একটি সবুজ কাপড় ঝুলে আছে।
এই কাপড়টার জন্যই আমাদের চোখে সকালে সূর্য এসে আলো পড়েনি। আমি উঠে দাঁড়িয়ে অবাক চোখে কাপড়টা হাতে নিলাম। এটা তো আমার কোনো কাপড় নয়। তাছাড়াও কাল রাতে এটা এখানে ছিল বলে মনেও তো পড়ছে না। বেশি মাথা ঘামালাম না, ভাবলাম হয়তো ছিল, আমি খেয়াল করিনি। ফ্রেশ হয়ে নিচে চলে আসলাম। অব্রর বাবা মা চলে এসেছে, এমনকি চম্পাও। এতটা বেলা করে উঠলাম বলে খারাপ লাগছে। রান্নাঘরে গিয়ে দেখলাম চম্পা সবজি কাটছে আর অব্রর মা চা বানাচ্ছে। সকালবেলা চা না খেলে আমার জীবনই কাটে না। অব্রর মা চা বানাচ্ছে এখন, আমি তো তাকে মুখের উপর বলতেও পারি না আমাকেও এক কাপ চা দিন। তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে চম্পার সবজি কাটা দেখতে লাগলাম। কিন্তু একটু পর আমাকে চরম চমকে দিয়ে অব্রর মা আমার দিকে চায়ের কাপ বাড়িয়ে দিলেন, তবে মুখে কিছুই বললেন না। আমিও চুপ করে চায়ের কাপ নিয়ে রান্নাঘর থেকে বেরিয়ে গেলাম। রান্নাঘর থেকে বেরোতেই শুনতে পেলাম অব্রর মা শম্পাকে জিজ্ঞেস করছেন, শম্পা? জি খালাম্মা। ওই মেয়েটা কেমন রে? কোন মাইয়া? ওই যে ওই মাইয়াটা। ও, অরু আপামনের কথা কন? হে তো অনেক ভালো, কি সুন্দর ঠান্ডা কইরা কথা কয়, হাসি খুশি থাকে। অরু আপামনির মতন মাইয়াই হয় না খালাম্মা। আমি তো কই হের বড় বোন ফালাইয়া যাও নে, আমগো অব্রভাইজানের ভাগ্যই খুলছে। ওই কটকটা মাইয়ার জায়গায় এখন কত ভালো একটা মাইয়া পাইছে। হইছে, এখন কাজ কর। আমি তো কাজই করতেছি, আপনিই তো আমারে জিগাইলেন। তুই কথা বড্ড বেশি বলিস। অগ্রর মা হঠাৎ আমার কথা সম্পাদ থেকে কেন জিজ্ঞেস করছিলেন? রুমে বসে বসে এই কথাই ভাবছি। আজ শুক্রবার, আমার ভার্সিটি বন্ধ, কিন্তু অব্রর অফিস তো আর বন্ধ না। তাই তিনি অফিসে চলে গেলেন। তবে শুক্রবার তিনি আর বাবা অফিস থেকে তাড়াতাড়ি ফিরে আসেন। একটু পর সম্পা এসে আমাকে জানালো অব্রর মা আমাকে তার রুমে ডেকেছেন। আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। একই বাড়িতে থাকলেও আমাদের দুজনের কথা না বলার মতোই। 2-3বারের বেশি কথা কখনো হয়নি। ভদ্রমহিলাকে আমি যথেষ্ট ভয় পাই, সবসময় কেমন গম্ভীর হয়ে থাকে, কথাও বলেন কড়া কড়া। হঠাৎ আমায় ডেকে কেন পাঠালেন বুঝলাম না। একটু ডুব গিলে কাছুমাছু হয়ে তার রুমের দরজা ঠেলে দাঁড়ালাম। তিনি একদৃষ্টিতে সামনের দিকে মুখ করে তাকিয়ে আছেন। মা ডাকবো এ নিয়ে আমি খুব কনফিউশনে পড়ে গেলাম। উনি যেহেতু আমাকে ছেলের বউ হিসাবে বেশি একটা পছন্দ করেন না, তাই আন্টি বলে ডাকাটাই ঠিক মনে করলাম। আস্তে আস্তে ডেকে উঠলাম, আন্টি আসবো? হ্যাঁ আসো, দরজাটা বিরিয়ে দিও। আমি তার বেডের পাশে গিয়ে দাঁড়াতেই তিনি বললেন, আন্টি কি, শাশুড়িকে যে মা বলে ডাকতে হয় জানো না? মা বলে ডাকবে, বুঝেছ? আমি গাড় নাড়িয়ে বোঝালাম, হ্যাঁ বুঝেছি। তোমার আজকে ভার্সিটি নেই? আজকে তো শুক্রবার। ও আচ্ছা। আমি মাথা ঈষৎ নিচু করে তার করা প্রশ্নের জবাব দিয়ে যাচ্ছি। তিনি আজ আমার সাথে এত কথা কেন বলছেন বুঝতে পারছি না। রান্না করতে পারো? একটু আধটু পারি। একটু আধটু পারলে হবে না, সব কিছু পারা শিখতে হবে, বুঝেছ? আমি আবারও মাথা জাকিয়ে বোঝালাম, বুঝেছি। এখন যাও, একটু পর সম্পাকে দিয়ে ডেকে পাঠাবো, তখন এসো। আমি রুমে বসে বসে অব্রর মার হঠাৎই পরিবর্তনের কথাই ভাবছিলাম। তখন সম্পা একটি ঝাড়ু হাতে রুম পরিষ্কার করতে এসে জানালো অব্রর মা আমাকে পুনরায় ডেকেছেন। আমি যাওয়ার জন্য উঠে দাঁড়ালাম। তখন দেখলাম সম্পা বারান্দায় ঝুলানো সে সবুজ কাপড়টি নিয়ে আসছে। আমি বললাম, সম্পা এটা নিয়ে কোথায় যাও? কার এটা? খালাম্মা নিতে কই সাফামণি। এটা খালাম্মার। সম্পা কাপড়টা হাতে নিয়ে রুম থেকে বের হয়ে গেল। আর আমি ঠায় দাঁড়িয়ে সকাল থেকে হওয়া ঘটনা আর দুইয়ের সাথে দুই মিলিয়ে যা বুঝতে পারলাম তা হলো অব্রর মা খুব সকালে বাড়ি ফিরেই রুমে এসেছিল অব্রর খোঁজে। তারপর বারান্দায় আমাদের ঘুমন্ত অবস্থায় দেখে সূর্যের আলো থেকে আমাদের ঘুমকে বাঁচাতে তার হাতের কাপড়টি চোখের সামনে মেলে দিয়ে গেছেন। সমস্ত কিছু বুঝতে পেরে আমি তো লজ্জায় দপ করে সোফায় বসে পড়লাম। অব্রর মা আমাদের ঘুমন্ত অবস্থায় দেখেছেন মানে আমার মাথা অব্রর কাঁধে রাখা অবস্থায়। এখন আবার তার সামনে যেতে হবে, ইস কি যে লজ্জা লাগছে। তো ভিউয়ার্স, গল্পটির নাম হচ্ছে অতঃপর তুমি। এটা গল্পের দ্বিতীয় অংশ। পরবর্তী অংশ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে দিবেন, কমেন্ট